হ্যাঁ, আবার সকলকে স্বাগত আমাদের লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেলে। গতদিন আমরা শিখেছি, তোমরা জানো, পার্শ্ববর্তী প্রথম থেকে শিখেছি এবং পার্শ্ববর্তীর ভাগগুলো একটা একটা করে আমরা ইলাবোরেটলি শিখেছি, কোনটা কোথায় বসে না বসে। আশা করি গত ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো, যাতে সবাই এগুলো শেখার সুযোগটা পায়। আমরা পরবর্তী ধাপে আজকে শিখবো, আমরা আগের দিন যেহেতু অ্যাডজেক্টিভ শিখেছি, আজকে ভার্ব, অ্যাডভার্ব থেকে আমরা পার্শ্ববর্তীটা আজকের এই মিটিং এ, সরি, আজকের এই ক্লাসে আমরা শেষ করব। ভার্বের অনেকগুলো ভাগ আছে, আমরা শিখবো। তার আগে ভার্ব কি? ভার্ব মানে ক্রিয়াপদ, মানে যে কোনো কাজ করা, যে কোনো কাজ করা বোঝালেই, যে কোনো কাজ করা, যে কোনো কাজ করা বোঝালেই তা ভার্ব। যেমন ঘুমাচ্ছ, এটাও ভার্ব। তোমরা স্নান করছো, ঘুমাচ্ছ, গান শুনছো, মানে কিছু না করে বসে আছো, সেটাও কাজ করা। সবকিছুই কাজ করা। আমরা যেটা দেখছি, এই দেখাটাও কাজ করা, কিছু শুনছি কাজ করা, স্বপ্ন দেখছি সেটাও কাজ করা। যে অ্যাকশন আছে আমাদের জীবনে, যেগুলো ঘটে, প্রত্যেকটাই কাজ করা। কিছু প্রত্যেকটা এই যে কাজ, এই কাজের অনেকটা ভাগ আছে, আমরা আজকে ধাপে ধাপে শিখবো। এই যে ভার্ব, এই ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফাইনাইট, একটা হচ্ছে নন ফাইনাইট বা ইনফাইনাইট। নন ফাইনাইট, ফাইনাইট তোমরা বাংলায় শিখেছো কিনা জানি না, বাংলায় তোমরা শিখবে ভবিষ্যতে। সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। আর একটা নন ফাইনাইটের মানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কি জিনিস, ফাইনাইট ভার্ব কি জিনিস? যে বাক্যটার মধ্যে যে ভার্বটা বসার পরে বাক্যের মনোভাব পূর্ণতা পায়। যেমন আমি পড়াচ্ছি, আমি দাঁড়িয়ে দিলাম, আমি পড়াচ্ছি, মান পূর্ণতা পেল, বাক্যটা পূর্ণতা পেল। এই জায়গায় এই পড়াচ্ছিটা হচ্ছে ফাইনাইট। আর আমি ঘুম থেকে উঠে বই পড়ছি, এই যে একটা বাক্য, এতে দুখানা ক্রিয়াপদ আছে, বুঝতে পারছি। একটা ঘুম থেকে ওঠা, ওঠা একটা ক্রিয়াপদ আছে, আর বই পড়ছি, বই পড়াটাও একটা ক্রিয়াপদ। তাহলে দুটো ভার্বের মধ্যে একটা সমাপিকা ক্রিয়া আছে আর একটা অসমাপিকা ক্রিয়া আছে। তাহলে আমরা কি করে বুঝবো? যদি আমি বলি আমি ঘুম থেকে উঠে দাঁড়িয়ে দিলাম, দাঁড়িয়ে, ঘুম থেকে উঠে যদি মনের ভাব পূর্ণ হলো, হলো না। আর আমি বই পড়ছি, দাঁড়িয়ে, এটা মনোভাব পূর্ণ হলো। যেটায় মনোভাব পূর্ণতা পাচ্ছে সেটা ফাইনাইট ভার্ব, বাংলায় যেটাকে সমাপিকা ক্রিয়া বলা হয়। যেটা পূর্ণতা পাচ্ছে না সেটা নন ফাইনাইট ভার্ব। তাহলে মেন ভার্ব কি জিনিস? যে কোনো ওয়ার্ড, প্লে, রিড, তোমাদের যেগুলো ভালো লাগে, এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব কোনগুলো? যেগুলো বললাম যে আমি ঘুম থেকে উঠে, এই যে পেলে, যে খেলা করে, খেলা করা না, খেলা করে, ঘুম থেকে উঠে, এই ধরনের যে বাক্যগুলো, সেগুলো অসমাপিকা ক্রিয়া। এর ভাগ আছে, মেন ভার্বের ভাগগুলো পরে আসছি। আগে আমরা যেটা শিখছি সেটা নন ফাইনাইটের যে ভাগগুলো, সেইগুলো শিখব। একে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে ইনফিনিটিভ, আর একটা হচ্ছে জেরান্ট, আর একটা হচ্ছে পার্টিসিপেল। যদিও এটা অ্যাডভান্স গ্রামারের মধ্যে পড়ে, আমি হালকা করে, বেসিক গ্রামার যেহেতু শিখছো, খুব কঠিনের জায়গায় যাব না, খুব হালকাভাবেই বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। কিন্তু এটা এই ভার্বের যে আরো যে ভাগগুলো আছে অ্যাডভান্স গ্রামারের মধ্যে পড়ে, এগুলো নিয়ে খুঁটিনাটি আমরা পরবর্তীতে আরো ভালোভাবে শিখবো। তবে বেসিক যেটা শেখানো সেটা শিখিয়ে দিচ্ছি। ভার্ব তাহলে দু রকম হয়, একটা ফাইনাইট, নন ফাইনাইট। ফাইনাইট বা ইনফাইনাইট হোক। ফাইনাইট হচ্ছে যেটাই আমার বাক্যে পূর্ণতা পায়। মেন ভার্ব, এটাকে আরেকটা বলা হয় মেন ভার্ব।
আর এটাকে বলা হয় নন ফাইনাইট যেগুলো ভার্ব আছে তার যে ভাগগুলো আছে তার মধ্যে অসমাপিক ক্রিয়া ইনফিনিটিভ। ইনফিনিটিভটা কি? বাংলা যে আমরা ভাত খেতে, ঘুমোতে চাই, আমি ঘুমাতে চাই, এই যে ঘুমাতে, আমি ভাত খেতে চাই, এই যে খেতে, মানে ক্রিয়া বাংলা ক্রিয়াপদের সঙ্গে যখন তে যুক্ত থাকবে এইগুলো হচ্ছে আমাদের ইনফিনিটিভের অংশ, যেটাকে আমরা ইংরেজিতে লিখি, খেতে বলতে লিখতে হয় আমাকে টু ইট, আর ঘুমাতে টু স্লিপ। কেমন কি হয় আমরা গ্রামার যখন করছি তখন আমরা দেখে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আর জেরান্ড কেমন হয়? খেতে হলো বাংলায় জেরান্ড হবে ঘুমিয়ে, আমি ঘুমিয়ে উঠে বা ঘুমিয়ে পড়লাম বা ঘুমিয়ে উঠে বই পড়লাম, এরকম ঘুমিয়ে, খেয়ে, গিয়ে, এই ধরনের বাংলা বলে না, আমি বনগায় গিয়ে বা আমি বসিরহাটে গিয়ে, আমি কলকাতায় গিয়ে এটা করলাম। এই যে গিয়ে কথাটা, আমি বিরিয়ানি খেয়ে উঠে সেলফি তুললাম, বিরিয়ানি তো ভালো লাগে, তাহলে এই যে বিরিয়ানি খেয়ে, এই যে যখন আমাদের ক্রিয়াপদ অসমাপিক ক্রিয়া যেগুলো আছে তার সঙ্গে যখন অন্তঃস্থ একার বা যখন যুক্ত হচ্ছে তখন এটা জেরান্ডের আওতায় পড়ে। জেরান্ডের আওতায় পড়ে সেগুলো কেমন হয়? ঘুমিয়ে, মানে এটা আইনজি যুক্ত হবে। আমি একটা আপেল খেয়ে পড়তে গেলাম, তাহলে আই ওয়েন্ট টু স্টাডি, পড়তে আছে, তে আছে বলে টু স্টাডি করলাম। আর ইটিং অ্যান আপেল, ইটিং তার মানে ঘুমিয়ে কি হবে? স্লিপিং, এগুলো আইনজি যুক্ত হবে। খেয়ে, ইটিং, এগুলো আইনজি যুক্ত হবে। গিয়ে, গোয়িং, কলকাতায় গিয়ে আমি চিড়িয়াখানায় গেলাম, আই ওয়েন্ট টু চিড়িয়াখানা, গোয়িং টু কলকাতা, এরকম একটা উদাহরণ দিলাম। তাহলে জেরান্ড এইভাবে হয়। এই জেরান্ডের পরে আছে পার্টিসিপিল। পার্টিসিপিলের অনেক ভাগ আছে, আমি ভাগটা এখন বেসিকের মধ্যে শেখাতে যাচ্ছি না, অনেকটা মাথাটা ঘুরিয়ে যেতে পারে। পার্টিসিপিল ভাগগুলোর নাম বলে দিচ্ছি: প্রেজেন্ট পার্টিসিপিল, পাস্ট পার্টিসিপিল, পারফেক্ট পার্টিসিপিল। তার ভাগ আছে, আমি অতটা যেতে যাচ্ছি না, সংক্ষেপে যেটা শেখাতে যাচ্ছি। পার্টিসিপিলের মধ্যে যেমন অবসরপ্রাপ্ত শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষক, তার মানে আমরা কি লিখি? রিটায়ার্ড টিচার। এই যে রিটায়ার্ড কথাটা, অবসরপ্রাপ্ত, এটা পার্টিসিপেল এর আওতায় যায়। তারপরে ঘুমন্ত শিশু, এটাও পার্টিসিপেল আওতায় যায়, এটা আমরা শিখবো। এগুলো হচ্ছে নন ফাইনাইট বা অসমাপিক ক্রিয়ার নানা রকম ভাগ। আর একটা যেটা আছে, এটা আশা করি লিখে নিয়েছো, অন্তত ভাগগুলো লিখে নাও, একটা দুটো উদাহরণ লিখে নাও। আমরা যখন ডিটেলে অ্যাডভান্স শিখবো তখন এগুলো একদম ধাপে ধাপে কিভাবে ইউজ হয়, তার ভাগ কোনটা কিভাবে ইউজ হয় এক এক করে শিখবো। এবার আর একটা যেটা শিখবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ ভার্বের, একটা হচ্ছে আমরা বললাম না ভার্বের মধ্যে একটা আছে মেন ভার্ব। মেন ভার্ব তোমরা জানো কি? প্লে, স্লিপ, ওয়ার্ক। আর একটা যেটা আছে যার মধ্যে অনেক ভাগ আছে, বি ভার্ব আছে আর মোডাল ভার্ব মিলে অক্সিলারি ভার্ব যেটা আছে, অক্সিলারি ভার্ব বা বি ভার্ব। বাংলায় আমরা যেটা বলি সাহায্যকারী ক্রিয়া, সাহায্যকারী ক্রিয়া। আবার মোডাল বা বি ভার্ব আছে, মোডাল ভার্ব মিলে অক্সিলারি ভার্ব, এই দুটো মিলে অক্সিলারি ভার্ব। বাকি বাংলা কথা সাহায্যকারী ক্রিয়া, যেগুলো বাক্য গঠন করতে, বাক্যে টেন্স গঠন করতে ব্যবহৃত হয়। এই সাহায্যকারী ক্রিয়া কোনগুলো সেগুলো লিখে দিচ্ছি, এগুলো 18খানা আছে, পারলে একটু লিখে নিও, মুখস্থ করে নিও। যেমন am, is, are, was, were, has, have, had। প্রেজেন্ট টেন্স হলো, পাস্ট টেন্স হলো has, have, shall, should,
উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, ক্যান, কুড, মে, মাইট, ডু, নিড, ডেয়ার। এগুলো হচ্ছে সব সাহায্যকারী ক্রিয়া। এর মধ্যে বি ভার্ব আর মোডাল ভার্বটা হালকা করে বুঝিয়ে দিই, যেহেতু প্রথম দিকে এতটা এই যে হ্যাজ, হ্যাভ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মোডাল ভার্ব, আর অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর এগুলো হচ্ছে বি ভার্ব। সব মিলে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। এইগুলো আমরা প্রত্যেকটা ভার্বের গঠনগত বাক্যের কোন টেন্সে যাবে, কিভাবে বাক্যটা হবে, তা এরা আছে নির্ধারণ করে। এরা ছাড়া একটা বাক্য পূর্ণতা পায় না। আমরা এক এক করে যখন টেন্স শিখবো, প্রত্যেকটার ইউজ আছে, তখন কাজে লাগে। আশা করি প্রত্যেকটার মানে জানো। যদি না জানো, যখন টেন্স শিখবো এক এক করে মানে বা কোনটা কোন কাজে কার সঙ্গে কিভাবে ব্যবহৃত হয় সেটা শেখানো যাবে। তাহলে এটা মোটামুটি লিখে নিয়েছো, আমরা মেন ভার্ব, অক্সিলারি ভার্ব, আর তাছাড়া অন্য ভার্বগুলো আমরা শিখেছি। এবার আমরা যেটা শিখবো অ্যাডভার্ব। অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্ব কি? আমরা একটু আগে যখন অ্যাডজেক্টিভ শিখছিলাম, তখন আমরা শিখেছি যে নাউন বা প্রোনাউনটা কেমন, নাউন বা প্রোনাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাই, বা যে ওয়ার্ডটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, যে ওয়ার্ডটা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি বোঝায়, সেটা আমরা অ্যাডজেক্টিভ শিখেছি। আর অ্যাডভার্বটা কি? দেখো এর মধ্যেই উত্তরটা আছে, ক্রিয়া বিশেষণ, বাংলা ইংরেজিতে অ্যাডভার্ব। এটা হচ্ছে ভার্বের ভার্বের অবস্থা, গতি ইত্যাদি বোঝায়। মানে কেমন হলো, মানে ভার্বের অবস্থা গতি বলতে এটার সঙ্গে নাউন প্রোনাউনের কোনো ব্যাপার নেই। ভার্বটা কেমন, যেমন কেউ একদিন দৌড়চ্ছে, হি ইজ রানিং ফাস্ট। এই যে ফাস্ট কথাটা, সে দৌড়াচ্ছে, সে কেমন দৌড়াচ্ছে? ফাস্ট। এই যে ফাস্ট কথাটা, এটা হচ্ছে অ্যাডভার্ব। হি ইজ রানিং স্লো, ধরো আস্তে দৌড়চ্ছে, রানিং স্লোলি, এই স্লোলি কেমন দৌড়াচ্ছে? আস্তে দৌড়াচ্ছে, স্লোলি, এটা অ্যাডভার্ব। আই হ্যাভ ইটেন এনাফ, আমি অনেকটা খেয়েছি, এমন একটা ওয়ার্ড। কতটা খেয়েছি? এনাফ। আশা করি বোঝা যাচ্ছে ভালোভাবে। এই যে ওয়ার্ডটা, যে পার্টস অফ স্পিচটি ভার্বকে মডিফাই করে, ভার্বটা কেমন সেটা বোঝায়, সেটা হচ্ছে অ্যাডভার্ব। এটা আশা করি বুঝতে অসুবিধা হয়নি। কিন্তু অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব কিন্তু ভুলাবে না। সেটা নাউন প্রোনাউনকে যখন প্রশ্ন করবে বা কেমন দিয়ে প্রশ্ন করবে, তখন তোমরা অ্যাডজেক্টিভ পাবে। যখন ভার্বকে কেমন দিয়ে প্রশ্ন করবে, অ্যাডভার্ব পাবে। কেমন বা কিভাবে এটা দিয়ে প্রশ্ন করলেই পাবে। এবার অ্যাডভার্বের ভাগ আছে, যেটা একটু জেনে রাখা ভালো বলে লিখে দিই। একটা আছে অ্যাডভার্ব অফ প্লেস, একটা। দুটো আছে অ্যাডভার্ব অফ টাইম, আর একটা আছে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি। প্রত্যেকটার আমরা উদাহরণ শিখছি, এক এক করে শিখি। আমরা কি শিখলাম? প্লেস শিখলাম, টাইম শিখলাম, ফ্রিকোয়েন্সি শিখলাম, অ্যাডভার্ব অফ ডিগ্রি।
ফ্রিকোয়েন্সি শিখলাম, ডিগ্রি শিখলাম, আরও আমরা ভাগ শিখছি। তার আগে আমাদের অ্যাডভার্ব বা প্লেস কি জিনিস, যে অ্যাডভার্ব গুলো দিয়ে প্লেস বোঝাচ্ছে, জায়গা। যেমন আমি কোথায় আছি, আমি এখানে আছি বা সেখানে আছি, এই যে হিয়ার। তাহলে কোথায় আছি আমার আঠাটাকে বোঝাচ্ছে, আমি কেমন কোথায় আছি, আমার স্থানটাকে বোঝাচ্ছে এখানে বা সেখানে। তাহলে স্থান কি, আমার থাকাটা, স্টে করাটা, অর্থাৎ ভার্বটাকে মডিফাই করছে। এই জন্য এটা অ্যাডভার্ব অফ প্লেস, হিয়ার আর দেয়ার। অ্যাডভার্ব অফ টাইম মানে টাইমটা কেমন। যেমন আমি কাল যাব, আমি কাল তোমার বাড়ি যাব, তাহলে আমি যাব কখন যাব, তোমার বাড়ি। তাহলে আমার যাওয়ার সময়টাকে বোঝাচ্ছে, আমার যাওয়াটাকে ভেরিফাই করছে। এজন্য টাইম হচ্ছে টুমরো হতে পারে বা ইয়েস্টারডে হতে পারে, আরো অনেক কিছু হতে পারে। আমি একটা দুটো করে উদাহরণ লিখেছি। ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে ফ্রিকোয়েন্সি মানে কি, কতবার, কতবার আমরা কোনো একটা কাজ করছি, কতবার। ধর আমি বারবার করছি, যেমন এগেইন একটা ওয়ার্ড, মানে আমি আবার করছি, ঠিক আছে, এই ধরনের একটা ওয়ার্ড, এটা ফ্রিকোয়েন্সির আন্ডারে যাবে। এগুলো যা শেখার জন্য কিভাবে এটা, কিন্তু মেন হচ্ছে আমাকে চিনতে হবে। ডিগ্রি, ডিগ্রি মানে হচ্ছে কতটা, কতটা দিয়ে প্রশ্ন করতে হবে। যেমন এনাফ মানে আমি এতটা খেতে পারবো, কোনো একটা এনাফ খেয়েছি মানে কতটা খেয়েছি, পুরোপুরি খেয়েছি, অলমোস্ট প্রায় সব খেয়েছি। এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। আর একটা যেটা আছে 5 নম্বর, মোস্ট, এই পাঁচটা আরো অনেক ভাগ আছে, অনেক জায়গায় পাবে, কিন্তু যে পাঁচটা মেনলি ইউজ হয় সেটাই শেখাচ্ছি। সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানার মানে কেমন, কেমন ভাবে পড়াচ্ছে, আস্তে স্লোলি বা রাফলি, স্লোলি কেমন ভাবে, আস্তে আস্তে কেমন ভাবে, জোরে বা রাফলি কর্কশ ভাবে, শান্তভাবে, কামলি। এই হচ্ছে মেনলি ভাগ। এই ভাগগুলো জানা প্রয়োজন। এটা অনেক সময় স্কুলে যাতে, বিশেষ করে 3, 4, 5 এসব স্কুলে দিয়ে দেয়, যে এক্সাম্পল অফ অ্যাডভার্ব অফ ডিগ্রি, এক্সাম্পল অফ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আমি দুটো একটা করে দিয়েছি, আরো এক্সাম্পল আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যানেলটা আছে তাতে তোমরা পেয়ে যাবে, ওটা জয়েন করো। প্রত্যেকটা বিষয় যেটা লেখানো হচ্ছে তার ডিটেলস, তার স্টাডি ম্যাটেরিয়াল সবই থাকবে, যাতে তোমাদের আলাদাভাবে কোনো অন্য সাহায্য লাগবে না বলে আমরা আশা রাখছি। আমরা অ্যাডভার্ব মোটামুটি এই ভাগ শিখলাম। আমরা অ্যাডভান্সে অ্যাডভার্ব নিয়ে আবার পড়বো, তখন আরো কিছু এক্সট্রা শিখবো। আর যে 3টে ভাগ আছে, সেই 3টে ভাগের আলাদা ভাগ নেই তেমন, তবুও দেখে রাখি, তোমরা জানো এগুলো অনেকেই। প্রিপোজিশন, পদান্বয়ী অব্যয়, প্রিপোজিশন, এই যে ওয়ার্ডটা দেখো তাহলে বুঝতে পারবো প্রিপোজিশন কি জিনিস। প্রিপোজিশন, প্রি মানে আগে, কোনো একটা পজিশনের আগে যে ওয়ার্ডটা ইউজ হয় সেটাই প্রিপোজিশন। এই প্রিপোজিশন কেমন হয় তোমরা জানো, যে অ্যাট হয়, ইন হয়, অন হয়, টু হয়, ইনসাইড হয়, এরা প্রচুর আছে, প্রচুর প্রচুর আছে। এবার এই প্রত্যেকটা জিনিসের ব্যবহার তোমাদেরকে জানতে হবে। প্রিপোজিশনের যে ব্যবহার, কোনটা কি ক্ষেত্রে ব্যবহৃত হয়, কার কোনটা মানে, তার ম্যাটেরিয়াল তোমরা পেয়ে যাবে। কিন্তু যেগুলো একটু বেসিক না জানলে নয়, সেগুলোই আজকে দেখাচ্ছি। অ্যাট কোথায় বসে, অ্যাট হচ্ছে একটা বসে সময়ের আগে, সময়ের আগে কোনো যদি সময় থাকে, যেমন অ্যাট 5 PM, বোঝা গেল, সময়ের আগে। আর কোথায় বসে, ছোট জায়গার আগে, ছোট জায়গার আগে। যেমন আমি কোথায় আছি, একটা ছোট জায়গা যদি থাকে, অ্যাট বাস স্টপ, বাস স্টপ, বাস স্টপ ছোট জায়গায়। বা তাহলে রেল স্টেশন, কোনো একটা স্টেশনে থাকলাম, তুমি বলবে যে এটাও তো ছোট স্টেশন,
এটা কোন ছোট, এটা বড়, হাওড়া বড় স্টেশন, বনগাঁ তো ছোট স্টেশন না। অ্যাট বলতে একদম বাস স্টপটা কি, এই বাস দাঁড়ালো, বাসের যে দরজা, তুমি এই দরজায় যেখানে বাস এসে দাঁড়ালো তুমি দরজায় উঠলে, জাস্ট দরজায় ওঠাটুকু যে জায়গাটা, ছোট্ট জায়গা, এই জন্য অ্যাট। আর ট্রেন তো অনেক বড়, অনেকটা জায়গা, অনেক বড় প্ল্যাটফর্ম, এইভাবে কোনো কিছুর সঙ্গে তুলনা করে গুলাবে না। অ্যাট মানে একদম ছোট্ট পার্টিকুলার জায়গা, সেটা অ্যাট। আর একটা হয় কি, তুলনা করার ক্ষেত্রে যদি আমি কোনো একটা উদাহরণের দুটো জায়গা নিই, একটা তার মধ্যে একটা ছোট জায়গা একটা বড় জায়গা, আমি দিলাম কলকাতা ভবানীপুর, তাহলে কলকাতা বড় না ভবানীপুর বড়? কলকাতা বড়, যেটা বড় হলো তার আগে ইন হলো, ইন কলকাতা। আর ছোট ভবানীপুর, তাহলে এক ভবানীপুর। বোঝা গেল? ছোট জায়গা এ হচ্ছে এক। এবার আমরা ইন শিখছি, যেগুলো বেসিক দুটো থেকে শিখিয়ে দিই। ইন, ইন হচ্ছে সালের আগে বসে, এইগুলো মনে রাখবে, এগুলো গোলাবে না, সালের আগে বসে। যেমন ইন 1988, ইন 2005, এরকম যে কোনো একটা সাল। ইন দা ইয়ার, যদি ইয়ার লিখতে হয় ইন দা ইয়ার হবে, কিন্তু নয়তো ইন 98, ইন 2005, যে কোনো সালের আগে হবে। আর কোথায় বসবে ইন? বড় জায়গাটাকে এক্ষুনি তোমাদের শেখালাম, বড় জায়গার আগে। ওই বললাম ইন কলকাতা, ইন ইন্ডিয়া, ইন ভোপাল, যে কোনো জায়গা, ইন ওয়েস্ট বেঙ্গল, ইন বর্ধমান, ইন নর্থ ইস্ট পরগনা, যে কোনো একটা জায়গা, এরকম বড় জায়গা বা একটা জায়গার নাম যদি দেয় তাহলে তার আগে ইন। আর একটা কি, ইন হচ্ছে কোনো, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে জায়গায় তোমরা ভুল করো। ইন হচ্ছে কোনো কিছুর মধ্যে, কোনো কিছুর মধ্যে বোঝাতে হবে। কোনো কিছুর মধ্যে কেমন? যেমন আমি পড়াচ্ছি একটা ঘরের মধ্যে, আই এম টিচিং ইন এ রুম, বোঝা গেল? কোনো কিছুর মধ্যে যখন বোঝাবে তখন। বা দেয়ার ইজ সাম ওয়াটার, সরি দেয়ার ইজ এ লিটিল ওয়াটার ইন এ বটল, বটলের মধ্যে আছে, কোনো কিছুর মধ্যে বোঝালেই সেটা ইন হবে। পরবর্তী স্টেজে আসি, তোমরা এগুলো ভিডিও পুশ করে কিন্তু লিখে নেবে, পজ করে। অন, অন হচ্ছে বারের আগে অন বসে। বার মানে উইকডেজের যে বারগুলো, সোমবার মঙ্গলবার, যেমন অন মন্ডে, যে কোনো রকম ডেট তার আগে অন বসে। তাহলে সময়ের আগে কি হলো, যদি আমি বলি 2023 সালে এত তারিখে এত সময় এই বারে আমি দেখা করব, তাহলে কি করতে হবে? প্রথমে টাইম দিতে হবে at 5 PM অন মন্ডে ইন দ্য মান্থ অফ জানুয়ারি ইন 1988। এই যে সময়, বার, দিন, মাস, এইগুলো অনেকে ভুল করো, এই জায়গাটা একটু ভালো করে বুঝে নেবে। তাহলে বারের আগে কি বসে? অন বসে। আর একটা কি, কোনো কিছুর সঙ্গে, কোনো কিছুর সঙ্গে টাচ হয়ে থাকলে, কোনো কিছু টাচ হলে, টাচ হলে, কোনো কিছুর সঙ্গে কোনো কিছু টাচ হলে মানে, এই যে বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এই বোর্ডটা কিন্তু দেয়ালের গায়ে টাচ হয়ে ঝুলছে, তাহলে দ্য বোর্ড ইজ হ্যাঙ্গিং অন দ্য ওয়াল। বোঝা গেল? আমরা মেঝের উপরে দাঁড়িয়ে আছি, তাই উই আর স্ট্যান্ডিং অন দ্য ফ্লোর। আমরা কোনো ট্রেনের মধ্যে আছি, আমরা কোনো বাসের মধ্যে আছি, উই আর অন দ্য বাস। এইবার এখানে একটা প্রসঙ্গ আসবে, হলো উই আর ইন দ্য বাস না কেন? যে বাসে বা ট্রেন বা যে যানবাহনের মধ্যে আমরা দাঁড়াতে পারি, সেইগুলোর হবে তার আগে হবে অন। আর যেগুলোর মধ্যে আমরা দাঁড়াতে পারি না, ভিতরে গিয়ে শুধু বসি, সেটা হবে ইন। যেমন আই অ্যাম ইন এ কার, কিন্তু আই অ্যাম অন এ বাস, কারণ আমি বাসের মধ্যে দাঁড়াতে পারি। আই অ্যাম অন এ ট্রেন, ট্রেনের মধ্যে দাঁড়াতে পারি। তাহলে দাঁড়াতে যেহেতু পাচ্ছি, আমরা টাচ করে নিচে দাঁড়াতে পারছি, এজন্য অন দ্য বাস, অন দ্য ট্রেন। আর গাড়ি, চার চাকা, যে কোনো গাড়ির মধ্যে আমরা যখন যাই, যেহেতু দাঁড়াতে পারি না, উই আর ইন এ কার। আশা করি এটা ক্লিয়ার হলো। এই বিষয়টা অনেক সময় গুলো হয়, এটা একটু ঠিক করে থাকতে হবে। টাচ হওয়া বোঝাবে, যেমন দা
দ্য পেন ইজ অন মাই পাম, টাচ হয়ে থাকলো। দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল। এরকম হাজারো উদাহরণ আছে। আমরা এর একটা প্রিপোজিশনের একটা মক টেস্টের একটা সেট চ্যানেলে দেবো, তোমরা নিজেরা প্র্যাকটিসের জন্য করবে, করে গ্রুপে যদি তোমরা সেন্ড করো, আমরা সেটার আবার অ্যান্সার বা কোনো ভুল হলে চেষ্টা করবো প্রত্যেককে কিছুটা গাইড করার। অন আমরা শিখলাম, অনের পরে এবার আমরা শিখবো একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা প্রথমে টু শিখবো। টু টু হচ্ছে কোনো দিকে, কোনো দিকে। আমি স্কুলে যাচ্ছি, আমার স্কুলের দিকে যাচ্ছে, আই এম গোয়িং টু স্কুল। আমি স্কুল থেকে বাড়ির দিকে আসছি, তাহলে কামিং টু মাই হাউস, সেও তো বাড়ির দিকে। দিকে বোঝালে মেনলি সেখানে টু বুঝবে, এটা যেন ভুল না হয়। আর একটা যেটা হয় ইনটু, এটা অনেকেরই গোলাই। ইনটু কোথায় বসে? ইনটু হচ্ছে গতির সঙ্গে, গতির সঙ্গে কোনো একটা অবস্থা থেকে আর একটা অবস্থার মধ্যে যদি যাওয়া যায়, একটা জায়গা থেকে আর একটা জায়গায় গতির সঙ্গে যদি ঢোকা হয়, তাহলে ইনটু হবে, নচেত নহে। কেমন? ওই আমরা একটা গল্পে পড়েছিলাম, দ্য র্যাট মিস্টেকলি র্যান ইনটু দ্য নোজ অফ এ লায়ন। মানে র্যাটটা, ইঁদুরটা বাইরে ছিল, ও গতির সঙ্গে ও একটা গর্ত ভেবে ও সিংহের নাকের মধ্যে ঢুকে গেল। তার একটা বাইরে ছিল একটা অবস্থা, সিংহের নাকের ভিতরে একটা অবস্থা। এই দুটো অবস্থানের মধ্যে যখন গতির সঙ্গে ঢুকবে তখনই ইনটু হবে, তাছাড়া ইনটু হবে না। আরেকটা কেমন হয়, সাম বয়েজ জাম্পড ইনটু দ্য রিভার। কেন ইনটু হলো? কারণ সে বাতাসের মধ্যে ছিল, একটা পরিস্থিতি ছিল, সেখান থেকে নদীর মধ্যে গেল গতির সঙ্গে। তার কারণ জাম্প দেওয়া অবস্থায় তো আর আস্তে আস্তে জাম্প দেওয়া যাবে না, তার একটা গতি থাকবে। এই গতির মধ্যে, গতির সাহায্যে যদি হয় তাহলেই হবে, আস্তে আস্তে যদি হয় হবে না। বোঝা গেল? যেমন দ্য বয়েজ এন্টার্ড ইনটু দ্য ক্লাস, ক্লাসের মধ্যে ঢুকলো, এটা গতির সঙ্গে ঢুকলো। আশা করি ইনটুটা তোমাদের, ইনটুটা ক্লিয়ার হলো। ইনটু হচ্ছে গতির সঙ্গে এক স্থান থেকে আর এক স্থানে যাওয়া, অন্য স্থানে প্রবেশ। আর যেগুলো আছে সেগুলোর যেমন ফ্রম আছে, ফ্রম মানে থেকে, অনেক আছে, উইদিন মানে কোনো কিছুর মধ্যে, বিটুইন, বিটুইন মানে একটা টেবিল, তার দুপাশে দুটো চেয়ার, তাহলে এই দুটো চেয়ারের মাঝখানে একটা টেবিল আছে। দুটো জিনিসের মাঝখানে থাকলে বিটুইন, আর অনেকগুলোর মাঝখানে একটা বল আছে, অনেকগুলো ছেলের মাঝখানে একটা বল আছে, তাহলে বলটা অনেকের মাঝখানে আছে, অনেকের মাঝখানে হলে এমন, দুটোর মাঝখানে হলে বিটুইন। যাকে আর যেগুলো আছে তার শুধু মানেটা জানলেই হয় ব্যবহারে, এই জন্য ওটা আর লেখালাম না, ওটা আমরা স্টাডি ম্যাটেরিয়ালে তোমরা পেয়ে যাবে। পরবর্তীতে আসছি কনজাংশন। কনজাংশন হচ্ছে সংযোজক অব্যয়। সংযোজক মানে যখন দুটো বাক্য, দুটো বাক্য তো পাশাপাশি যখন যুক্ত হয়, আমরা অনেক কথা বলি, দুটো তিনটে বাক্য একসঙ্গে জয়েন করে কথা বলি, এই যে কথাটা বললাম এটা তিনখানা বাক্য ছিল। তাহলে যখন এরকম বাক্য হয় তখন দুটো বাক্য যোগ করার জন্য, তার ভিতরে একটা সংযোজন করার জন্য একটা পার্শ্ববিশেষ বসে, সেটা কনজাংশন। যেমন একটা বাড়ি, দুটো ইটকে যোগ করার জন্য মাঝখানে সিমেন্টের ঢালাই দিই, ওটা কনজাংশন। এই কনজাংশনে অনেক ভাগ আছে, বিশেষত দুখানা ভাগ আছে, সাবঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন। সেটা এখন তোমাদের বোঝানোই যাবে না যারা বেসিক আছো, তোমরা যখন অ্যাডভান্স আরো পড়বে, আস্তে আস্তে এভাবে শিখবে। বিশেষ করে আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স শিখবো, তখন এই কোঅর্ডিনেটিং কনজাংশন আর সাবঅর্ডিনেটিং কনজাংশন ভালোভাবে শিখতে হবে। আপাতত যেগুলো শেখাচ্ছি, কোঅর্ডিনেটিং কনজাংশনের কিছু ভাগ যেটা তোমরা সচরাচর ব্যবহার করো, যেমন অ্যান্ড মানে এবং, অর অথবা, বাট কিন্তু, আরো হতে পারে বোথ অ্যান্ড, তুমিও আমি দুজনেই, তাহলে ইউ অ্যান্ড আই, বোথ ইউ অ্যান্ড আই, এটা বোথ অ্যান্ড। তাছাড়া আরো আছে আইদার অর, নাইদার অর, নট অনলি বাট অলসো, এরকম আছে, সেগুলো ওগুলোরও ব্যবহার শিখতে হবে, ওগুলো অ্যাডভান্সে শিখবো। মোটামুটি এগুলোই আমাদের কনজাংশন।
তোমাদের আরো কিছু জানার কিছু থাকলে তোমরা কমেন্ট করো, আমরা চেষ্টা করব তোমাদের সমস্ত যে কনফিউশন গুলো আছে পুরোপুরি ক্লিয়ার করা। এবার আমরা যাচ্ছি আমাদের পার্টস অফ স্পিচের আমাদের এই ক্লাসের শেষ যে ভাগটা পড়ে আছে সেটা হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা মানুষের ভাব বোঝায়। যেমন একটা উদাহরণ দিয়ে শিখি, এলাস দ্য ডগ ডাইড, দ্য ডগ ডাইড। এখানে এই যে প্রথমে যে আমি ওয়ার্ডটা ইউজ করলাম এলাস, এর মানে হাই, হাই কুকুরটা মারা গেল। তাহলে এই বাক্যটা দিলে কি হলো, এই যে বাক্যটার মনোভাবটা আরো ভালো করে বোঝা গেল। যে বক্তা কথাটা বলছে তার মনের দুঃখটা বোঝা যাচ্ছে, এই যে মনের ভাব বোঝা যাচ্ছে। এই জন্য এই ধরনের ওয়ার্ড যেগুলো আছে ভাববাচক অব্যয় বা ইন্টারজেকশন, এগুলোর অনেক আছে। অ্যালাস আছে, হুডে আছে, আমরা যখন আনন্দ করি হুডে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা খেলাটা জিতে গেছি, ঠিক আছে। ও আই লস্ট মাই পেন, আমি পেনটা হারিয়ে ফেললাম। এই ধরনের আরো অনেক ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো আমাদের মনের অভিব্যক্তি প্রকাশের জন্য ইউজ হয়, এবং এই ওয়ার্ডগুলোর পাশে সর্বদা একটা পাংচুয়েশন ইউজ হয়, যেটা আমাদের ইন্টারোগেটিভ বিস্ময়সূচক চিহ্ন বাংলায় যেটাকে বলা হয়, বা এক্সক্লামেটরি সাইন। এই ওয়ার্ডটা এই পাংচুয়েশনটা ইউজ হয়, তোমরা ইউজ করবে। এই মোটামুটি আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে পুরোটাই ভাগে ভাগে শিখলাম। বেসিক যেটুকু প্রাথমিক শেখার কথা, নেক্সট ক্লাসে আমরা পার্টস অফ স্পিচের পরে আর্টিকেলটা শিখবো। তারপরে পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে এগোবো, পার্সন আছে, আস্তে আস্তে আমরা টেন্সের দিকে এগোবো। খুব সত্তর আর্টিকেলটা একদম ক্লাস 2-3 থেকে মাধ্যমিক পর্যন্ত আর্টিকেল প্রত্যেকটা পরীক্ষায় আসবেই, এবং আর্টিকেলকে যতটা সহজ মনে হয় পড়ার ক্ষেত্রে ততটাই ভুল হয়, এবং বিশেষ করে প্রচুর ছাত্ররা এটা ভুল করে। এটা নিয়ে মন দিয়ে পরের ক্লাসটা যেটা হবে, নেক্সট ক্লাস হবে আর্টিকেল। তোমরা সাবস্ক্রাইব করো, এবং আশা করি তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগছে। যদি ভালো লাগে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো, যদি শেয়ার করার অপশন থাকে। আর মোবাইল বেশি ঘেটো না, তোমরা এখন ছোট আছো। আর মোবাইল ঘেটলেও যেটা সৃজনাত্মক, যেটা তোমাদের পক্ষে উপকারী সেগুলোই দেখবে। রিল দেখা আগে বন্ধ করো, অ্যাডভাইস না, ভালো তোমাদের ভাই দাদা হিসেবে বলছি, তোমরা রিল দেখা বন্ধ করো। যে কোনো এই ধরনের এডুকেশনাল ভিডিও দেখো, তাতে তোমাদের ভালোই হবে। নমস্কার, ভালো দেখো তোমরা।